নমস্কার বন্ধুরা, আমি জেকে স্যার, তোমাদের জিএসের পলিটির স্যার। ঠিক আছে, আমি আজ তোমাদের পলিটি পড়াবো। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা এই চ্যানেলের মাধ্যমে যে তোমাদেরকে সমস্ত এক্সামের প্রিপারেশন করাবো। এটা ওয়ান স্টপ সলিউশন হবে, এর বাইরে তোমাদের কোথাও কিচ্ছু পড়তে হবে না। আমরা যেভাবে পড়াবো শুধু জাস্ট ক্লাসটাকে ফলো করবে, যা পিডিএফ দেবো সেগুলো ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের প্রতিটা কনসেপ্ট প্রতিটা এক্সামের জন্য, যে কোনো এক্সাম হোক, ডব্লিউবিসিএস হোক, এসএসসি হোক, রেলওয়ে হোক, যে কোনো এক্সাম হোক, প্রতিটা এক্সামের জন্য ওয়ান স্টপ সলিউশন হবে আমাদের এই চ্যানেল। কোনো চ্যানেলে যাওয়ার দরকার না, এখান থেকে তোমরা সমস্ত কিছু শিখতে পারবে, আর এক্সামের জন্য যেটা দরকার সেটা তোমরা সম্পূর্ণ এই ক্লাসের মধ্যে পাবে। ঠিক আছে, চলো আজকে প্রথম ক্লাস আমরা শুরু করতে চলেছি, যেটা হলো পলিটির মেকিং অফ দ্য কনস্টিটিউশন। মেকিং অফ দ্য কনস্টিটিউশনটা আমরা আজকে পড়বো, প্রতিটা কনসেপ্ট পড়বো এবং এমনভাবে পড়বো যাতে যেন কোনো এক্সামে যেন একটাও কোশ্চেন না আটকায়। আর উল্টোপাল্টা কিছু পড়ার দরকার নাই, যেটা টু দ্য পয়েন্ট পড়বো, যেটা এক্সামের জন্য জরুরি সেটাই পড়বো, বাড়তি কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, আর এর বাইরে কোনো বইও পড়ার দরকার পড়বে না। এটা স্ট্যান্ডার্ড বই থেকে সব জায়গা থেকে একটা আমরা পিডিএফ তৈরি করেছি, সেই পিডিএফটা তোমাদেরকে শেয়ারেবল হবে, তোমাদেরকে শেয়ার করে দেবো। এবং চলো আজকে আমরা প্রথম ক্লাসটা শুরু করি। তো আমরা প্রথম যেটা দেখব মেকিং অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, মেকিং অফ দ্য কনস্টিটিউশনে কয়েকটা আমরা ডিমান্ড দেখব। ঠিক আছে, প্রথমে দেখব যেটা হচ্ছে, প্রথমে আছে এর ডিমান্ড, তারপরে যেটা আমরা পড়বো এর উপর কম্পোজিশন কী রকম হবে, তারপরে যেটা পড়বো ওয়ার্কিং কীভাবে করে আমাদের কনস্টিটিউশন। ঠিক আছে, তারপর অবজেক্টিভ রেজুলেশন, নেক্সট হবে আদার ফাংশন কী আছে, টাইম ফ্রেম কী আছে, তারপর হবে কমিটি এবং সাম ফ্যাক্টস, কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমাদের সাথে পড়বো। ঠিক আছে, এটা হবে আমাদের ক্লাসের আজকে শিডিউল। তো চলো বন্ধুরা শুরু করা যাক। ডিমান্ড, তো আমরা জানি প্রথম যখন 1934 সালে কী হয়েছিল, এম এন রয়, যার নাম তোমরা সকলেই জানো, এম এন রয়, তিনি ছিলেন, যার নাম ছিল মানবেন্দ্রনাথ রয় যাকে বলা হতো। ঠিক আছে, কমিউনিস্ট মুভমেন্টের পায়োনির বলা হতো, এম এন রয়কে বলা হতো কমিউনিস্ট মুভমেন্টের পায়োনির। ঠিক আছে, তিনি কি করেছিলেন, তিনি প্রথম বলেছিলেন যে আমরা যেই ভারতবর্ষে আছি, ঠিক আছে, আমরা যে ব্রিটিশের অধীনে আছি, তো আমাদের জন্য একটা কনস্টিটিউশনের ব্যবস্থা করা হোক। এই যে আইডিয়াটা, কনস্টিটিউশনের যে আইডিয়াটা, এটা প্রথম দিয়েছিল এম এন রয়। ঠিক আছে, তো এটা একটা ফার্স্ট কোশ্চেন মনে রাখবে, এক্সাম আসতে পারে, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেটা আমাদের কনস্টিটিউশন, যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলতে কি, যারা মানে একটা মেম্বার ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তারা মিলে আমাদের কনস্টিটিউশনটা তৈরি করেছিল। ঠিক আছে, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে আইডিয়াটা, এটা কে দিয়েছিল, আমাদের এম এন রয়। কত সালে, 1934 সালে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, তার পরবর্তীকালে কী হলো, 1934-এর পর 1938 সাল আসলো, এবং 1938 সালে কী হলো, যে জওহরলাল নেহরু তিনি বললেন আমাদের ফ্রি ইন্ডিয়ার জন্য একটা কনস্টিটিউশনের দরকার। তাহলে প্রথম বলেছিল এম এন রয়, সেকেন্ড 1938 সালে কী হলো, জওহরলাল নেহরু বলল আমাদের ফ্রি ইন্ডিয়ার জন্য একটা কনস্টিটিউশনের প্রয়োজন। তারপর কী হলো, 1940 সালে কী হলো, অগাস্ট অফার, ইংরেজরা আমরা তো সকলে জানি, ইতিহাসে পড়েছি আমরা মডার্ন হিস্ট্রিতে, যে অগাস্ট অফার এসেছিলো। অগাস্ট অফারে কী হলো, ইংরেজরা, ব্রিটিশরা কী বললো, যে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির কথা বললো। ঠিক আছে, এবার অগাস্ট অফারটা কি, সেটা ইতিহাসের ক্লাসে আমরা পড়বো। আপাতত জাস্ট জেনে রাখো, 1940 সালে অগাস্ট অফার এসেছিলো, এবং এই অগাস্ট অফারে কি বলেছিল, একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির কথা বলেছিল ব্রিটিশরা। ঠিক আছে, নেক্সট কী হলো, 1942 সালে আমরা সকলে জানি স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে তখন ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল, এবং এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কী করেন, তিনি বলেন যে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে রাজি আছি, কিন্তু সেটা কি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবে তারপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির কথা তিনি বলেছিলেন। তাহলে আমরা টাইম ফ্রেমটা জানলাম, ডিমান্ডটা কি জানলাম, যে আমাদের ভারতীয়রা যারা ছিল সেই সময় তাদের ডিমান্ডটা কী ছিল। প্রথম 1934 সালে এম এন রয়, সেকেন্ড মনে রাখবে 1938 সালে জওহরলাল নেহরু, 1940 সালে অগাস্ট অফারে বলা হয়েছিল, এবং 1942 সালে ওয়ার্ল্ড ওয়ারের পরে কী হবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির কথা বলা হয়েছিল। এটা ছিল আমাদের ডিমান্ড। ঠিক আছে, নেক্সট এরপর হলো কম্পোজিশন। এরপর যখন 1946 সাল আসলো, 1946 সালে কী হলো, ক্যাবিনেট মিশন এসেছিলো। ঠিক আছে, আমরা সকলে জানি ক্যাবিনেট মিশন এসেছিলো। ক্যাবিনেট মিশন এসে কী করলো, ক্যাবিনেট মিশন এসে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির কথা বললো। ঠিক আছে, এবং 1946 সালে এসে যখন ক্যাবিনেট মিশন আসলো, তখন
ইন্ডিয়াতে ভোট হয়েছিল যে এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হবে এর যে মেম্বার কারা হবে, এটা নিয়ে একটা কনফিউজ ছিল সবাই যে কীভাবে কীভাবে এই যে মেম্বারগুলোকে যে যারা কনস্টিটিউশনটা তৈরি করবে তারা সেই মেম্বারগুলো কীভাবে আসবে, ঠিক আছে, কীভাবে তাদেরকে ইয়ে করা হবে। তার মধ্যে এই যে টোটাল মেম্বার ছিল জানো তোমরা 389টা টোটাল মেম্বার ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির, ঠিক আছে, 389টা মেম্বার ছিল। এবং এই 389টা মেম্বারের মধ্যে 296টা ছিল ব্রিটিশ ইন্ডিয়া আর 93টা ছিল তোমার প্রিন্সলি স্টেটের, ঠিক আছে। 296টা ছিল তোমার ব্রিটিশ ইন্ডিয়া আর 93টা ছিল 93টা ছিল প্রিন্সলি স্টেট। এবার আমরা জানবো দুটো টার্মস দেখব, ঠিক আছে, একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া আর একটা দেখব হচ্ছে প্রিন্সলি স্টেট, ঠিক আছে। এই দুটোর মানে আমরা জানবো ব্রিটিশ ইন্ডিয়া বলতে কি আর প্রিন্সলি স্টেট বলতে কি। এবার ব্রিটিশ ইন্ডিয়া বলতে কি, ব্রিটিশ ইন্ডিয়া বলতে যেখানে ইংরেজরা কী করতো, যেখানে ব্রিটিশরা ডিরেক্টলি রুল করতো, যেমন ধরো কোনো একটা রাজ্য ছিল যেখানে ব্রিটিশদের ডিরেক্টলি রুল ছিল। আর প্রিন্সলি স্টেট বলতে কি, প্রিন্সলি স্টেট বলতে যে ওখানে ব্রিটিশদের ডিরেক্টলি রুল ছিল না, ওখানে কী করতো কোনো রাজার মাধ্যমে, সাপোজ কোনো একটা রাজা ছিল, ঠিক আছে, সেই রাজা কী করতো রাজস্ব আদায় করতো এবং তারা কী করতো ব্রিটিশদেরকে দিত, সেই রাজ্যগুলোকে বলা হতো প্রিন্সলি স্টেট। আর যেসব রাজ্যগুলোতে ডিরেক্টলি ব্রিটিশ রুল ছিল, যেখানে ব্রিটিশরা রাজস্ব আদায় করতো মানে কর আদায় করতো, তাদেরকে সেটাকে বলা হতো ব্রিটিশ ইন্ডিয়া। তো ব্রিটিশ ইন্ডিয়াতে টোটাল কী হয়েছিল 296টা ব্রিটিশ ইন্ডিয়া যতগুলো রাজত্ব তারা করতো তাদের মধ্যে 296টা তারা সেখান থেকে মেম্বার এসেছিলো, ঠিক আছে। সেই মেম্বারগুলো কী ছিল ইলেক্টেড, তাদেরকে ভোট দিয়ে জেতানো হয়েছিল, ঠিক আছে। কীরকম হয়েছিল, টোটাল 10 লাখ মানুষের মধ্যে একজন মেম্বারকে ইলেক্ট করা হয়েছিল, 10 লাখ মানুষের মধ্যে একজন মেম্বারকে ইলেক্ট করা হয়েছিল কোথায়, ব্রিটিশ ইন্ডিয়াতে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম 389টা টোটাল মেম্বার ছিল, 389টার মধ্যে 296টা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার আর 93টা ছিল প্রিন্সলি স্টেটের। এবার ব্রিটিশ ইন্ডিয়া প্রিন্সলি স্টেটের ডিফারেন্সটা জানলাম, ঠিক আছে। এবার ব্রিটিশ ইন্ডিয়াতে কী হয়েছিল 10 লাখ পপুলেশনের মধ্যে একটা মেম্বারকে ইলেক্ট করা হয়েছিল, ঠিক আছে, একটা মেম্বার কী হয়েছিল ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যেতে পারবে। আর 93 যে প্রিন্সলি স্টেট ছিল 93টা ছিল মানে 93টাই ছিল নমিনেটেড মেম্বার, তাদের কোনো রকম ভোট হয়নি, ঠিক আছে। সেখানকার রাজারা পাঠিয়েছিল যে আমার হয়ে আমার রাজ্যের হয়ে এই মেম্বারটা যাবে, তারা ডিরেক্টলি নমিনেট করে দেয়, যেগুলোকে ডিরেক্টলি পাঠানো হয় তাকে বলা হয় নমিনেটেড, আর যাদেরকে ভোটের মাধ্যমে পাঠানো হয় তাদেরকে বলা হয় ইলেক্টেড, ঠিক আছে। বুঝতে পারলাম এতক্ষণ। এরপর আমরা দেখব যে 296টা যে মেম্বার ছিল টোটাল যে মেম্বার ছিল 296টা, যেটা ইলেকশন হয়েছিল 296-এর মধ্যে যখন ইলেকশন হয়ে কারা কতটা সিট পায়, যেমন 296টার মধ্যে টোটাল 208টা সিট পায় আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 296টা যে মেম্বারের ভোট হয়েছিল তার মধ্যে 208টা মেম্বারের ভোটে যেতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 73টা যেতে মুসলিম লীগ যেতে 73টা, আর 15টা মেম্বার যেতে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, তারা কোনো পার্টির সাথে যুক্ত ছিল না, তারা নিজস্ব ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, তারা ভোটে জিতেছিল, সাধারণ মানুষ তাদেরকে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে পাঠিয়েছিল। তাহলে বোঝা গেল কম্পোজিশনটা, বোঝা গেল 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিলো, ক্যাবিনেট মিশন এসে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে 389টা মেম্বার এসেছিল, তার মধ্যে 296টা ব্রিটিশ ইন্ডিয়ার, 93টা প্রিন্সলি স্টেট, বোঝা গেল। এবার এই যে মেম্বারগুলো ছিল, ঠিক আছে, এই মেম্বারগুলো যেটা 389টা যে মেম্বার, এই মেম্বারগুলো কীরকম মেম্বার ছিল, ঠিক আছে। এক ছিল মুসলিম ক্যান্ডিডেট ছিল, 2 ছিল শিখ আর ছিল জেনারেল, 3 রকম টাইপের মেম্বার ছিল, এক ছিল মুসলিম, 2 ছিল শিখ আর 3 ছিল জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। আর এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয়, একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, এটা হচ্ছে পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেড, মানে কিছুটা ইলেক্টেড কিছুটা নমিনেটেড, এটা জাস্ট মনে রাখবে পরীক্ষায়, ঠিক আছে। পরীক্ষায় তাহলে 2-3টে জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে টোটাল মেম্বার কতগুলো ছিল, ঠিক আছে, 389টা। দ্বিতীয় যেটা কোশ্চেন আসতে পারে এখানকার যে মেম্বারগুলো কারা কারা ছিল, এক ছিল মুসলিম, 2 ছিল শিখ আর 3 ছিল জেনারেল, এই কোশ্চেনটা অনেক পরীক্ষাতে এসেছে। আর 3 নম্বর যেটা ছিল যে কোশ্চেনটা আসতে পারে, মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে মেম্বারগুলো ছিল ওটা কী টাইপের ছিল, পিওরলি মানে ইলেক্টেড না পিওরলি নমিনেটেড, কী টাইপের ছিল সেটা আমাদেরকে মনে রাখতে হবে, পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেড, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দেখলাম ডিমান্ড, সেকেন্ড দেখলাম কম্পোজিশন, ঠিক আছে। 3 নম্বর যেটা দেখব ওয়ার্কিং। এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী হলো, প্রথমে ডিমান্ড হলো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বারগুলো ইলেক্ট হয়ে গেল, ঠিক আছে। মেম্বারগুলো যখন 389টা মেম্বার চলে আসলো, 389টা মেম্বার যখন কনস্টিটিউশন তৈরি করতে বসলো, তাদের কাজটা কীভাবে, তারা কীভাবে কাজ করলো, এবার তাদের ওয়ার্কিংটা আমরা দেখব,
ঠিক আছে, এতক্ষণ আমরা কম্পোজিশন দেখলাম, এবার আমরা ওয়ার্কিং দেখব। জাস্ট গল্পের সহকারে মনে রাখো, গল্পের মতো করে মনে রাখো, প্রতিটা জিনিস মনে থাকবে আর এক্সামে ভালোভাবে পারফর্ম করতে হবে যদি গল্পের মতো করে মনে রাখো। আর যদি ভাবো ফ্যাক্ট মুখস্থ করে এক্সামে মনে থাকবে না। তাই যেভাবে বলছি গল্পের মতো করে পরপর জাস্ট 2-3 বার শুনবে ভিডিওটা, তাহলে তোমাদের ইজিলি মনে থাকবে। এরপর দেখি আমরা ওয়ার্কিং আমাদের ফার্স্ট মিটিং হয়েছিল যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো। 389টা মেম্বার সাপোজ বসে ফার্স্ট মিটিং কখন হয়েছিল? 9th ডিসেম্বর 1946। কখন হয়েছিল এটা এই ডেটটা আমাদেরকে মনে রাখতে হবে, 9th ডিসেম্বর 1946। ঠিক আছে, এই ডেটটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রথম মিটিং কখন হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। সেই মিটিংয়ে কী করেছিল? মুসলিম লীগ বয়কট করে দিয়েছিল। মুসলিম লীগ সেই মিটিংয়ে যায়নি। সেই মিটিংয়ে টোটাল কতগুলো মেম্বার? তাহলে মুসলিম লীগ যায়নি, তাহলে টোটাল কতগুলো মেম্বার গিয়েছিল? টোটাল গিয়েছিল 211টা মেম্বার সেই মিটিংয়ে জয়েন করেছিল। ঠিক আছে, তাহলে প্রথম যে মিটিংটা হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলির, সেই মিটিংটা কখন হয়? 9th ডিসেম্বর 1946-এ। ঠিক আছে, সেই মিটিংয়ে কী হয়? আমাদের মুসলিম লীগ বয়কট করে দেয়। ঠিক আছে, সেই মিটিংয়ে 211টা মেম্বার টোটাল জয়েন করে। এবার সেই মিটিংটা চালু করার জন্য একটা প্রেসিডেন্ট দরকার, ভাইস প্রেসিডেন্ট দরকার একটা মিটিংকে পরিচালনা করার জন্য। ঠিক আছে, তো সেই মিটিংয়ের টেম্পোরারি একটা প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, এই নামটা মনে রাখবে। ঠিক আছে, ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিল টেম্পোরারি প্রেসিডেন্ট। তারপরে পার্মানেন্ট প্রেসিডেন্ট হয় কিছুদিন পর। প্রথম মিটিংটা, তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম যে মিটিংটা কে প্রিসাইড করেন, সেই মিটিংটা কে সভাপতিত্ব করেন? তার নাম ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, নেক্সট আছে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিল, এটাও একটা কোশ্চেন হতে পারে। সেই পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এখানে লেখা আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বোঝা গেল। এবং আরেকটা কোশ্চেনে আসতে পারে, খুব রেয়ার, চান্সেস খুব কম, ভাইস প্রেসিডেন্টের নাম জিজ্ঞাসা করতে পারে। যদি খুব একটু টাফ কোশ্চেন করে, তো ভাইস প্রেসিডেন্টের নাম মনে রাখবে। একটা ছিল HC মুখার্জি আর একজন ছিল VT কৃষ্ণমাচারী। ঠিক আছে, একজন ছিল HC মুখার্জি আর একজন ছিল VT কৃষ্ণমাচারী। তাহলে আমরা ওয়ার্কিংটা দেখলাম। 9th ডিসেম্বর 19, মনে রাখো একদম, কোনো রকম বই দেখার দরকার নেই, কিছু দেখার, জাস্ট শুনবে কথাটা আর মনে রাখবে। আমরা প্রথম দেখলাম 9th ডিসেম্বর 1946-এ কী হলো? ফার্স্ট মিটিং হলো। সেই মিটিংয়ে কি মুসলিম লীগ কী করলো? বয়কট করলো। 3 নম্বর কী হলো? সেখানে 211 জন মেম্বার সেখানে জয়েন করেছিল। প্রথম প্রেসিডেন্ট কে ছিল এবং টেম্পোরারি প্রেসিডেন্ট কিছুদিনের জন্য, তার নাম ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। প্রথম মিটিংটা প্রিসাইড কে করেছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট কে ছিল? HC মুখার্জি আর VT কৃষ্ণমাচারী। বোঝা গেল। তাহলে কী দেখলাম? ডিমান্ড দেখলাম, কম্পোজিশন দেখলাম, ওয়ার্কিং দেখলাম। নেক্সট দেখবো এবার অবজেক্টিভ রেজুলেশন। আমরা জানি যে আমাদের কনস্টিটিউশন যেটাকে বলা হয় প্রিএম্বল। ঠিক আছে, যেটাকে বলে আমরা প্রিএম্বল বলে পড়ি। ঠিক আছে, প্রিএম্বল বলে পড়ি। ঠিক আছে, এই প্রিএম্বলটার যে কোথা থেকে এসেছে, এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে? এই কনসেপ্টটা এসেছে আমাদের অবজেক্টিভ রেজুলেশন বলা হয়। জওহরলাল নেহরু কী করে? জওহরলাল নেহরু যখন প্রেসিডেন্ট হয় 13ই ডিসেম্বর, আমরা কি দেখলাম? 9th ডিসেম্বর 1946-এ ডক্টর সচ্চিদানন্দ সিনহা প্রথম প্রেসিডেন্ট হয়। তারপরে দেখলাম আমরা 13 ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহরু হয়ে গেল প্রেসিডেন্ট। এবং জওহরলাল নেহরু যখন প্রেসিডেন্ট হলো তখন তিনি অবজেক্টিভ রেজুলেশনের কথা বলেছিলেন, একটা অবজেক্টিভ রেজুলেশন দিয়েছিলেন। সেই অবজেক্টিভ রেজুলেশনটা বর্তমানে আমরা যেটা প্রিএম্বল হিসেবে যেটা ইউজ করি, যেটা আমরা আমাদের কনস্টিটিউশনে প্রথমে লেখা আছে প্রিএম্বল, সেই প্রিএম্বলটা অবজেক্টিভ রেজুলেশন থেকে নেওয়া। ঠিক আছে, ইন্সপায়ার হয়েছে অবজেক্টিভ রেজুলেশন থেকে। সেটা কার দেওয়া? জওহরলাল নেহরু। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আসতে পারে অবজেক্টিভ রেজুলেশন, এখন যে বর্তমান প্রিএম্বলটা সেটা কোথা থেকে নেওয়া? অবজেক্টিভ রেজুলেশন থেকে। তাহলে অবজেক্টিভ রেজুলেশনটা কে দিয়েছিল? জওহরলাল নেহরু। ঠিক আছে, আর জওহরলাল নেহরু কখন প্রেসিডেন্ট হয়? 13th ডিসেম্বর 1946, 13ই ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট, এরপর আমরা দেখব আদার ফাংশন। ঠিক আছে, প্রথমে ওয়ার্কিং দেখলাম। ঠিক আছে, এরপর আমরা দেখব আদার ফাংশন, আর কী কী কাজ করেছে। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে ইন্ডিয়া কি হয়েছিল? ইন্ডিয়া হয়েছিল মেম্বার হয়েছিল কমনওয়েলথের। ঠিক আছে, কমনওয়েলথ বলতে কি, আমরা কমনওয়েলথ বলতে কী বুঝি? যখন যেসব দেশগুলোতে ব্রিটিশরা শাসন করতো। ঠিক আছে, যেসব দেশগুলোতে ব্রিটিশরা শাসন করতো, যেসব দেশে ব্রিটিশরা ছিল সেই দেশগুলোকে একত্রে বলা হতো কমনওয়েলথ। তা ইন্ডিয়াও তার মেম্বার ছিল, তার পার্ট ছিল। সেটা ইন্ডিয়া কখন তার মেম্বার হয়ে যায়? ইন্ডিয়া তার মেম্বার হয় মে 1949 সালে। মে 1949 সালে ইন্ডিয়া
কমনওয়েলথের পার্ট হয়, ঠিক আছে, কমনওয়েলথের মেম্বার হয়। তাহলে কমনওয়েলথ দেশ কোনগুলোকে বলা হয়? ব্রিটিশ ইন্ডিয়া, মানে ব্রিটিশরা যেসব দেশগুলোতে তাদের কলোনি ছিল, যেসব দেশে তারা রাজত্ব স্থাপন করেছিল, সেই দেশগুলোকে একত্রে বলা হয় কমনওয়েলথ। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট দেখবো, এই কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে, যেমন ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ কখন অ্যাডপ্ট করা হয়েছিল? যে 22শে জুলাই 1947 সালে। তাহলে 22 জুলাই 1947 কী হয়? আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা অ্যাডপ্ট করা হয়। নেক্সট কী হয়? তার পরবর্তীকালে আর একটা ফ্যাক্ট আছে যে ন্যাশনাল অ্যান্থাম এবং ন্যাশনাল সং, এই দুটো কখন হয়? 24শে জানুয়ারি 1950। এইগুলো মনে রাখতে হবে সম্পূর্ণ, ঠিক আছে। তাহলে ন্যাশনাল ফ্ল্যাগ 22শে জুলাই 1947, ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং 24শে জানুয়ারি 1950। বোঝা গেল? আর আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা কি দেখলাম? আদার ফাংশনটা দেখে নিলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব, টাইম ফ্রেম। কনস্টিটিউশনটা তৈরি করতে কীরকম কী টাইম লেগেছিল, সেই টাইম ফ্রেমটা আমরা এবার দেখব। টাইম লেগেছিল কতদিন? টাইম লেগে 2 বছর 11 মাস 18 দিন টোটাল টাইম লেগেছিল। কনস্টিটিউশনটা তৈরি করতে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কতদিন টাইম লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে। টোটাল 11টা সেশন হয়েছিল। মানে সেশন বলতে কি, যে এক একটা টাইমের মানে কতদিন ধরে বসে মিটিং করেছিল, সেই মিটিংটাকে বলা হয় সেশন। সেই সেশনটা হয়েছিল টোটাল 11টা সেশনে 2 বছর 11 মাস 18 দিন টাইম লেগে গেছিলো এই কনস্টিটিউশনটা তৈরি হতে। আর এই কনস্টিটিউশন তৈরি হতে খরচ কত টাকা হয়েছিল? 64 lakhs। তা বিভিন্ন এক্সামে এই দুটো কোশ্চেন প্রায় এসেছে। একটা হলো কতদিন টাইম লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন, এটা মনে রাখতে হবে। আর কত টাকা খরচা হয়েছে, ঠিক আছে। এসএসসির এক্সামে এসেছিলো কত টাকা খরচা হয়েছিল, সেটা হয়েছিল 64 lakhs, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এরপর দেখবো আমরা কমিটি। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, এর মধ্যে বিভিন্ন কমিটি ওই টাইমে তৈরি হয়েছিল। কমিটির এই যে কমিটিগুলোর চেয়ারম্যান কে ছিল, ঠিক আছে। এই কয়েকটা কমিটি যেগুলো খুবই এক্সামে আসে, সেই কয়েকটা কমিটি এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। যেরকম হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি, ঠিক আছে। ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহরু, ঠিক আছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি কোনো এক্সামে যদি অলওয়েজ কোনো কমিটি থাকে আর কমিটির প্রথমে যদি ইউনিয়ন কথাটি লেখা থাকে, তাহলে সেটা চোখ বুঝে জওহরলাল নেহরু আনসার হবে, ঠিক আছে। কারণ যে কোনো ইউনিয়নের সমস্ত চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু। তাহলে যদি কোনো এক্সামে যদি কোনো কমিটি থাকে এবং কমিটির প্রথমে যদি ইউনিয়ন কথাটি লেখা থাকে, তাহলে তার আনসার চোখ বুঝে জওহরলাল নেহরু। এরপর হবে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিল? আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল ছিল প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির। আর ছিল আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কমিটি, যেটা প্রতিটা এক্সামেই প্রায় এসেছে কোশ্চেনটা, সেটা হলো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। ডক্টর বি.আর. আম্বেদকর এই ড্রাফটিং কমিটির টোটাল মেম্বার ছিল 7 জন টোটাল মেম্বার ছিল ড্রাফটিং কমিটির। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল কে? ডক্টর বি.আর. আম্বেদকর। বাকি 6 জনের নাম অত জানা দরকার নেই, শুধু এই নামটা মনে রাখলে হবে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে কমিটি দেখলাম, এক হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, আর হচ্ছে ড্রাফটিং কমিটি, ঠিক আছে। এই 4টে কমিটির নাম মনে রাখতে, বাই হার্ট মনে রাখতে হবে। এগুলো এই ঘুরিয়ে ফিরে এই চারটেই প্রায় এক্সামে দেখা গেছে। এরপর হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, ঠিক আছে। মেকিং অফ দ্য কনস্টিটিউশনে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেখবো, ঠিক আছে। যেমন হচ্ছে, প্রথম হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে সিম্বলটা কি? সিম্বলটা হলো এলিফ্যান্ট। কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে সিম্বলটা ছিল তার নাম কি ছিল? সেটা ছিল এলিফ্যান্ট। কনস্টিটিউশনের যে অ্যাডভাইজার, মানে ড্রাফটিং কমিটি যে ডক্টর বি.আর. আম্বেদকরের যে অ্যাডভাইজার ছিল, তার নাম কি ছিল? বি.এন. রাও, ঠিক আছে। বি.এন. রাও হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে বলা হয় যে ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে বি.আর. আম্বেদকরের পর যদি কেউ সবথেকে বেশি শিক্ষিত ছিল, তার নাম ছিল বি.এন. রাও, ঠিক আছে। মানে সমকক্ষ বলা হয় যে ডক্টর বি.আর. আম্বেদকর আর বি.এন. রাও প্রায় সমকক্ষ শিক্ষিত ডিগ্রির দিক দিয়ে, ঠিক আছে। তাই ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর, তার অ্যাডভাইজার ছিল বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির অ্যাডভাইজার ছিল বি.এন. রাও, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল কে ছিল? সেক্রেটারি জেনারেল এইচ.ভি. আয়েঙ্গার, ঠিক আছে। তার নাম ছিল এইচ.ভি. আয়েঙ্গার। ক্যালিগ্রাফার বলতে, ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন, ঠিক আছে। কনস্টিটিউশনটা যে লিখেছিল, ঠিক আছে, এই যে রাইটিংটা প্রথমে তো হাতে লিখেছিল, ডিরেক্টলি তো ছাপানো হয়নি বা প্রিন্ট করা হয়নি, সেটা লিখেছিল ক্যালিগ্রাফার, মানে হচ্ছে হাতে লেখা, ঠিক আছে। ক্যালিগ্রাফার কে ছিল? প্রেম বিহারী রায়জাদা। এই কোশ্চেনটা অনেক এক্সামে দেখা গেছে যে ক্যালিগ্রাফারের নাম কে ছিল? প্রেম বিহারী রায়জাদা। মানে এই নামটা জাস্ট শুধু এইটুকু মনে রাখবে, রায়জাদা, ঠিক
ঠিক আছে, এক্সামে এটাই থাকবে, রায়জাদা। এরপর হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনটা ছিল, কনস্টিটিউশনটা ডেকোরেটেড, মানে ওটাকে সাজিয়েছিল কে? সাজিয়েছিল দুজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে নন্দলাল বোস আর একজন হচ্ছে রামমোহন সিনহা। একজন ছিল নন্দলাল বোস, একজন ছিল রামমোহন সিনহা। নেক্সট হচ্ছে ক্যালিগ্রাফি অফ হিন্দি থেকে লিখেছিল কনস্টিটিউশনটা, হিন্দিতে লিখেছিল বসন্ত কৃষ্ণ বৈদ্য লিখেছিল হিন্দিতে। আর এমনি ক্যালিগ্রাফি ইংলিশে ছিল প্রেম বিহারী রায়জাদা। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির সিম্বল ছিল এলিফ্যান্ট, অ্যাডভাইজার ছিল BN রাও, ক্যালিগ্রাফার ছিল প্রেম বিহারী রায়জাদা, ডেকোরেট করেছিল নন্দলাল বোস এবং রামমোহন সিনহা। ক্যালিগ্রাফি অফ হিন্দিকে কী করেছিল? বসন্ত কৃষ্ণ বৈদ্য। ঠিক আছে, বোঝা গেল? তো তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা করার জন্য। তো এর পরবর্তী ক্লাসে আমরা আরও পরের ক্লাসগুলো নিয়ে আসবো। তো এতক্ষণ তোমরা ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, মানে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন, যাতে আপনাদের কাছে প্রতিটা ক্লাস পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি। আর কোনো রকম যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, সেটা আমরা রিপ্লাই করে দেবো। ঠিক আছে।